এবং বড় মৌসুমের ধান ঘরে তুলতে শুরু করেছে হাওড়বাসী। ৯ লাখ মেট্রিক টনেরও বেশি চাল যোগান দেওয়ার আশা। ঝুঁকি এড়াতে হবিগঞ্জে আগে ভাগেই ধান কাটছেন কৃষক। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। দলের ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার হিড়িক বিএনপি নেতাদের। তবে কি তৃণমূল নেতাদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপির হাইকমান্ড? নেতারা বলছেন, লোভ দেখিয়ে কয়েকজন কর্মীকে নির্বাচনে নিতে পারলেও সংঘবদ্ধ আছে পুরো দল। গুটি কয়েক নেতার বিজয়ের জন্য দল অবস্থান পরিবর্তন করবে না বলে জানিয়ে নেতারা বলছেন, উপজেলা নির্বাচনে অংশ নিলে বহিষ্কার। তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেকেই প্রার্থী হন এই স্থানীয় সরকার নির্বাচনে। ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড শুক্রবার বিকেলে বহিষ্কার করে দলটির ৭৩ জন নেতাকর্মীকে। উপস্থিতে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায়, তাহলে স্বাভাবিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মানার প্রবণতা ছিল প্রায় সব ক্ষেত্রে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক জনপ্রিয়তা, এলাকায় প্রভাব ইত্যাদি বিবেচনায় প্রার্থী হচ্ছেন বিএনপির অনেকেই। তৃণমূলের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহকে বহিষ্কার করে দমানো সম্ভব কিনা প্রশ্ন ছিল নেতাদের কাছে। এছাড়া বহিষ্কার কি সাংগঠনিকভাবে দুর্বল করবে দলকে? তারা যে যুক্তি দেখাচ্ছে এটা খুব ভ্রান্ত যুক্তি, অসত্য। তো তাকে কে যুক্তি দিয়েছে? তাহলে আওয়ামী লীগ দিচ্ছে। একটা ডামি সরকার যার জনসমর্থন নেই, জোর করে ১৭-১৮ বছর তারা ক্ষমতায় আছে, তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা, তার চেয়ে বড় অন্যায়। তো সেই অন্যায়কেই তো সমর্থন করা হলো। তার জেতা, আমার ব্যক্তিগত জেতা না জেতা ম্যাটার না। বিএনপি স্থানীয় নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচন কার অধীনে হবে আর কেমন হবে তা নিয়ে ভাবছে বলে মন্তব্য করেন দলটির নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলীয়ভাবেও গণতান্ত্রিক বিধিবিধান মানে না। ক্ষমতায় যেতে তারা বিদেশি প্রভুদের দাসত্ব করে। শনিবার সকালে শেরেবাংলায় একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। শেরেবাংলায় একে ফজলুল হকের অবদান স্মরণ করেন ওবায়দুল কাদের। বলেন, তার চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। দাসত্বের এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। জাতীয় নির্বাচনের স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ উভয়ই গণতন্ত্র এবং দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক কৌশল, এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের। বিশ্লেষকরাও বলছেন, দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত। নেতাদের দাবি, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ বেশিরভাগই পালন করেছে। বাকি ৩ ধাপে তা শতভাগ পালিত হবে বলেও মনে করেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনে দাঁড়ালে কি হতে পারে তার নজির ইতিমধ্যেই দেখা গেছে নাটোরে। তাই দলীয় আদেশ ভঙ্গ করে নির্বাচন করলে সাংগঠনিক স্বার্থেই কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া উচিত। আপনাকে আমি একটু খোলাখুলি বলি, আমাদের দল ব্যবস্থাপনার ত্রুটি আছে। দল ব্যবস্থাপনার ত্রুটি অনেক সময় দগদগে ঘাড় মতো দেখা যায়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত মনোপুত হোক আর না হোক, সিদ্ধান্ত চূড়ান্ত। এই জায়গাটা স্থির জায়গাটায় আপনাকে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কার্যকরী করতে হবে, করলেই শৃঙ্খলার জায়গাটা ফিরিয়ে আসবে।
আওয়ামী লীগের এই সিনিয়র নেতার মতে ৮ মে নির্বাচনে ১৫০ উপজেলার মধ্যে বেশিরভাগই কেন্দ্রের নির্দেশ মেনে সরে দাঁড়িয়েছেন। তার মতে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতরাও নির্বাচন করেছে দেশ এবং দলের স্বার্থে, যা ছিল সে সময় রাজনৈতিক কৌশল। বাকি ৩ ধাপের উপজেলা নির্বাচনে শতভাগ উপজেলায় কেন্দ্রের নির্দেশ মানা হবে এমন আশা করছেন এই নেতা। বিগত নির্বাচনে আওয়ামী লীগের কৌশল ছিল একটা, এই কৌশল অবলম্বন করে দেখা গেছে অত্যন্ত সফল কাম হয়েছে। প্রথম পর্যায়ের ১৫০টি, তার মধ্যে মাত্র ২০ জন আছে, বাকিটা তো বেড়ে গেছে। এবং এরপরের পর্যায়ে প্রথমে একটু সিদ্ধান্তটা একটু বিলম্বিত হয়েছে বলে আমার মনে হয় এই ২০ জনের ব্যাপারে ২০ জন হয়তো মানে নাই, কিন্তু পরবর্তী পর্যায়ের যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমামে আর এরকম নাও থাকতে পারে। সব প্রার্থীকেই সমানভাবে গুরুত্ব দেয়, কে প্রভাবশালী আর কে কম সেটা দেখার বিষয় কমিশনের নয়। শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। আমাদের যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকলে মিলে, নির্বাচন কর্মকর্তারা সকলে মিলে একটা ভালো নির্বাচন, যেটা আমরা অতীতে করেছি, আপনি ভালো বলেছেন, তার চেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সার্বিক আন্তরিক পেশাদারিত্বের সাথে আমরা এটাকে পরিচালনা করব। ভোটার যাকে চাই তাকেই ভোট দিয়ে তাকে নির্বাচিত করুক, এবং আমি চাই আপনারা সকলে নির্বাচিত হন বলেছি, কিন্তু একবারে তো হতে পারবেন না। এবার যদি হেরে যান তাহলে এর পরবর্তীতে ভালো কাজ করে তাদের মন জয় করে পরের বার হবেন। ফলনের আশায় বছরের একমাত্র ফসল বোরো মৌসুমের ধান ঘরে তুলতে শুরু করেছে সুনামগঞ্জবাসী। আবহাওয়া এবং সরকারের পরিকল্পনা কৃষকের অনুকূলে থাকায় এবছর ৯ লাখ মেট্রিক টনের বেশি চাল হাওরবাসী যোগান দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। আমরা ৫ কাঠা, এই ফিরে পাইছি ২০ কাঠা, আর সুন্দর করে আমরা ধানটা তুলতেও পারছি। সুনামগঞ্জের হাওর পাড়ের এই নারীর মতো ফসল তোলার আনন্দ সবার ঘরে ঘরে। সব কিছু অনুকূলে থাকায় বছরের একমাত্র ফসল বোরো মৌসুমের ধানের ফলনও হয়েছে ভালো। তাই শতভাগ ধান গোলায় তোলার কাজে লেগে গেছেন পরিবারের সদস্যরা। এই বছর আল্লাহর হুকুমে 100% ধান হইব, আল্লাহর হুকুম। এখনো তোলা হয় নাই, কাটা হইতেছে। বাম্পার ফলন হয়েছে, অন্য বছর থেকে আমরা দ্বিগুণ ধান পাইছি, আমরা খুব খুশি। এই বছরে আমাদের ফসল খুব ভালো হয়েছে। এই ধান রোপণ শুরু কার্তিক মাসে, আর ধান কাটা চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। জেলায় এবার 2,23,245 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। রোপণ থেকে ধান পাকা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশায় সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্য পরিকল্পনার সুফল পাচ্ছে হাওরবাসী। ঠিক সময়ে বৃষ্টি, ঠিক সময়ে রোদ এবং শিলাবৃষ্টিও আঘাত করে নিয়ে মাঝ ছিটেফোঁটা ২ জায়গায় হয়েছিল। পানি ছিল যথেষ্ট, এবং এখন পর্যন্ত প্রায় 40% মতো কাটা হয়ে গেছে আজকে পর্যন্ত আমার যতদূর খবর। ফসলের হার উৎপাদন অনেক বেশি। বোরো মৌসুমে হাওরবাসী আতঙ্কে থাকেন। 2017 ও 2022 সালের বন্যায় সুনামগঞ্জের বোরো ধান নষ্ট হয়ে যায়। চলতি জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাই দ্রুত ধান ঘরে তোলার জন্য হাওরে 1,200 কম্বাইন্ড হারভেস্টার ও 1,88,000 শ্রমিক ধান কাটার কাজ করছেন। হাওর এলাকার একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলা পর্যন্ত এই এলাকার মানুষেরা আতঙ্কে থাকে। তবে এবার আশার কথা, সব কিছু অনুকূলে থাকার কারণে এবার বাম্পার ফলনের আশা করছেন সকলে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। হবিগঞ্জের বিভিন্ন হাওরে চলছে বোরো মৌসুমের ধান কাটার ধুম। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে আগে ভাগে ধান কাটছেন কৃষকরা, তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানে তারা। রাশেদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে পাকা ধানের সমারোহ। পাকা ধানের মোমো গন্ধ বাতাসে ছড়াচ্ছে মিষ্টি সুবাস। সোনালী ফসল কেটে ঘরে তোলায় ব্যস্ত শ্রমিক ও কৃষক।
আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় এবার হবিগঞ্জের বিভিন্ন হাওরে আগেভাগেই ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। বিগত কয়েক বছর বানের পানিতে কষ্টের ফসল নষ্ট হওয়ায় বাড়তি সতর্কতা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 20 থেকে 25 মণ ধান। ধানের দাম কিছু বাড়ে, তেমন আর একটু ভালো হইব। জিনিসপত্রের দাম বেশি, ধানের দাম না বাড়া কৃষকরা কিভাবে বাঁচবো? আমরা চাই সরকারি রেট ভাবে ধান বিক্রি হতে আমাদের কাছ থেকে। কৃষকরা বলছেন আগেভাগেই ধান ঘরে তুললেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ার শঙ্কায় তারা। দ্রুত সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু করার দাবি তাদের। আমরা ধান কাটতেছি, কোন সময় মেঘ বৃষ্টি আর খুঁজতে বলা যায় না, হাত বাঁচায় ধান কাটতেছি, জুলুম যেভাবে বৃষ্টির থেকে আমরা বাচ্চা থাকতে পারি। এদিকে আগাম বন্যা এবং অতিবৃষ্টির শঙ্কায় 80% পেকে গেলে ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। কৃষকরা ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় আগাম বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, এই জন্য ধান যেসব জায়গায় 80% পেকে গিয়েছে সেসব ধানগুলো দ্রুত কাটার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। চলতি মৌসুমে হবিগঞ্জে 1,22,825 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,20,650 মেট্রিক টন ধান। সময় সংবাদ, হবিগঞ্জ। শৃঙ্খলা ফেরাতে ধানমন্ডিকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর স্মার্ট নগরী গড়তে পুলিশের সহায়তা চেয়েছেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। শনিবার বিকেলে ধানমন্ডি মডেল থানায় ধানমন্ডি সোসাইটি ও সুধীজনদের নিয়ে মত বিনিময় সভায় কথা বলেন তারা। অনুষ্ঠানে ধানমন্ডি সোসাইটির সুধীজনরা ডিএমপি কমিশনারের কাছে তাদের দাবি তুলে ধরেন। ধানমন্ডি এলাকায় যানজট নিরসনে ট্রাফিক সিস্টেমের আধুনিকায়ন, ফুটপাত দখলমুক্ত, লেক পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা হয়। গুলশান বাহিনীতে তাদের নিজস্ব রিক্সা পোশাক দেওয়া আছে, সেই পোশাকের সেই লোকগুলোই সেখানে করে। তাতে আপনার সুবিধাও আছে যে এখানে আপনার বিভিন্ন ধরনের অপরাধীরা কিন্তু ঢুকতে সাহস পায় না। সেটা যদি আপনারা করতে পারেন তাহলে আমি মনে করি যে আরও ভালো অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। একটা আবাসিক এলাকায় যদি 75টা স্কুল থাকে, সে এক একটা স্কুলে যদি 500 করে বাচ্চাও হয়, সমস্ত বাচ্চাদের জন্য একটা করে গাড়ি আসে, একটা করে ড্রাইভার, একটা করে গার্জিয়ান। সো আমি স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষিকা যারা আছেন, শিক্ষক যারা আছেন, তাদের সাথে আমার মনে হয় আমাদের কমিশনার যদি আরেকদিন সময় দেয়, আমরা আরেকটা মত বিনিময় সভা করব। দাম ওঠানামায় অস্থির দেশের স্বর্ণের বাজার। একদিন বিরতি দিয়ে ফের ভরিতে 629 টাকা কমানো হলো দাম। গেল 5 দিনে এই মূল্যবান ধাতুর দাম কমল 6,497 টাকা। বর্তমানে এক ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,12,931 টাকা। অস্থিরতায় এতই বেশি যে চলতি মাসে 9 বার দাম সমন্বয় করেছে বাজুস। একদিন বিরতি দিয়ে ফের কমল স্বর্ণের দাম। গেল 10 দিনে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় হয়েছে 7 বার। এর মধ্যে গেল 5 দিনে কমেছে 6,497 টাকা। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,12,931 টাকা। এছাড়া 21 ক্যারেটের দাম 1,07,799 টাকা ও 18 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 92,402 টাকা। তবে এ দফায় বাড়ানো হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। প্রতি ভরির দাম পড়বে 76,842 টাকা। এদিকে গেল বৃহস্পতিবারই প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 630 টাকা কমিয়ে 1,13,560 টাকা নির্ধারণ করে বাজুস। এর মাত্র 24 ঘন্টা আগে বুধবার প্রতি ভরির দাম 2,100 টাকা কমিয়ে নির্ধারণ করা হয় 1,14,190 টাকা। অথচ মঙ্গলবারই এক লাফে দাম কমানো হয় 3,138 টাকা। প্রতি ভরির দাম নির্ধারণ হয় 1,16,290 টাকা। একই সপ্তাহে রোববার অর্থাৎ 21 এপ্রিল প্রতি ভরির দাম 630 টাকা বাড়িয়ে 1,19,428 টাকা নির্ধারণ করেছিল বাজুস, যার মাত্র 24 ঘন্টা আগে 20 এপ্রিল ভরিতে 440 টাকা কমিয়ে 1,18,798 টাকা নির্ধারণ করা হয়। এর আগে 18 এপ্রিল প্রতি ভরি 22 ক্যারেটের দাম এক লাফে বাড়ানো হয় 2,065 টাকা। এছাড়া 6 ও 8 এপ্রিল দুই দফায় ভরিতে স্বর্ণের দাম 1,750 টাকা করে বাড়ানো হয়েছিল। চলতি বছরের প্রথম 4 মাসে 14 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 7 বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে 7 বার। এর মধ্যেই এপ্রিলে দাম সমন্বয় হয়েছে 9 বার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক, এমন দাবি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতাদের। তারা বলেন, বিনা নোটিশে ওটিটিতে লাইভ টিভি বন্ধে প্রায় 3 কোটি গ্রাহক বিপাকে পড়েছেন। তাই দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় সংগঠনটি। গত 3 এপ্রিল দেশের ইন্টারনেট ভিত্তিক ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে লাইভ টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এর ফলে টফি, বায়োস্কোপ, বিঞ্জ ও বঙ্গবিডির মতো সাইটে প্রায় 3 কোটি গ্রাহক লাইভ টিভি সম্প্রচার দেখতে পাচ্ছেন না। বিনা নোটিশে এসব ওটিটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীতে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার শীর্ষক সভার আয়োজন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির শীর্ষ নেতারা বলেন, বৈধ লাইসেন্সধারী ওটিটি প্ল্যাটফর্মে টিভি সম্প্রচার বন্ধ করা অত্যন্ত দুঃখজনক। সকলের সাথে আলোচনা করি সব পক্ষকে সমস্যার সমাধান দ্রুত সমাধান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। একসাথে যদি আমরা কাজ করি, একে অপরকে সহযোগিতা করি, কিন্তু আমরা এই ব্লেম গেমে যাতে আমরা নিজেদেরকে না জড়াই। আইন বিধি ছাড়া এভাবে টিভি সম্প্রচার বন্ধ করে দেয়া বাজার প্রতিযোগিতা আইনের পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক এই পরিচালক। আমাদের কিছু ম্যানেজমেন্ট সমস্যা আছে, প্ল্যানিং এর সমস্যা, কিন্তু আমরা আইকিউতে আমরা অ্যাডপার। আমরা আশা করব আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সাথে অ্যাডজাস্ট করে যাব। সংগঠনটি বলছে, বর্তমানে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে সরকার। তাই অবিলম্বে ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার চালুর দাবি তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনও অবকাঠামোগত ঘাটতি রয়ে গেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স BIGF আয়োজিত 8ম স্কুলিং এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। তবে জোর করে ক্যাশলেস ড্রাইভারলেস কার সোসাইটি গড়ে তোলা সম্ভব নয়। সময়ের প্রয়োজনে তা স্বয়ংক্রিয়ভাবেই হবে বলেও মনে করেন তিনি। এ সময় সাবেক তথ্যমন্ত্রী ও BIGF এর চেয়ারপারসন হাসানুল হক ইনু বলেন, প্রতিটি ধাপেই দৃশ্যমান উন্নয়ন হলেও থেকেই যাচ্ছে বৈষম্য। প্রতিটি গ্রামে কিন্তু ইন্টারনেট ফিক্স ব্রডব্যান্ড আমরা কিন্তু পৌঁছতে পারিনি। মোবাইল ইন্টারনেট আছে, আবার যেখানে হয়তো টাওয়ার নেই, বেজ স্টেশন নেই, সেখানে মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। কাজেই এখানে কিন্তু আমাদের এখনো গ্যাপ আছে। প্রত্যেকটা মানুষের কাছে হাই স্পিড আনইন্টারাপ্ট কোয়ালিটিফুল ইন্টারনেট সার্ভিস পৌঁছাইতে হবে। ভোরের সময়ে আরও থাকছে, সিলেটে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত নারী দলের টি20 সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছে 2 দল। অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন হলো সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান। শনিবার সকাল থেকে তিতাস নদীর তীরে ভিড় করেন ভক্ত পুণ্যার্থীরা। নির্দিষ্ট সময়ে গঙ্গাস্নান শেষে বিশেষ প্রার্থনা করেন তারা। ঐতিহ্যবাহী গঙ্গাস্নানকে কেন্দ্র করে নদীর তীর ঘেঁষে বসেছে লোকজ মেলা। সেখানে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে হয় এ গঙ্গা স্নান। মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে বিতর্কের বিষয়ে জানতে চাওয়া হলে বাইডেন জানান, নভেম্বরে নির্বাচনের আগে রিপাবলিকান প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ধীরে ধীরে সরগরম হচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী লড়াই নিয়ে তোলপাড়। প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিপক্ষে লড়বেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা দুজনেই চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক হাওয়ার্ড স্টোনের শোতে অতিথি হয়ে আসেন বাইডেন। সাক্ষাৎকারে বহুল প্রতীক্ষিত বাইডেন ট্রাম্প বিতর্ক নিয়ে তিনি বলেন, এটি নিয়ে তিনি ভাবছেন, ঠিক কখন কি হবে তা জানেন না, তবে ট্রাম্পের সঙ্গে বিতর্ক করতে ভালো লাগবে বলেও জানান বাইডেন। এর আগে বিতর্ক নিয়ে এতটা স্পষ্টভাবে কোনো প্রকার প্রতিশ্রুতি দেননি বাইডেন। এ বিষয়ে গত মাসেও তিনি বলেছিলেন, প্রেসিডেন্সিয়াল ডিবেটের বিষয়টি পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের আচরণের উপর।
এদিকে বেশ কিছুদিন ধরে ডেমোক্রেটিক পার্টি নিয়ে বেশ আগ্রহ নিয়ে নিজের অনুষ্ঠানে সম্প্রচার করেন উপস্থাপক হাওয়ার্ড স্টোন। এ কারণে তার শোকে অনেকে ডেমোক্রেটিক পার্টির শো বলে থাকেন। বাইডেন যখন নিউ ইয়র্কে নির্বাচনী প্রচারণায় ছিলেন তখনই বাইডেনের এই সাক্ষাৎকার নেন হাওয়ার্ড স্টোন। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপের বাল্টিক অঞ্চলের সমৃদ্ধ দেশ লিথুয়ানিয়া স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় গেল কয়েক বছরে দেশটিতে কয়েক হাজার বাংলাদেশি পাড়ি জমায়, কিন্তু জটিল অভিবাসন নীতির কারণে তারা ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে বাধ্য হন। তবে বিভিন্ন এজেন্সি লিথুয়ানিয়া সম্পর্কে ভুল তথ্য দিয়ে প্রলোভিত করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। রিজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ঐতিহাসিক স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া ৬৫,৩০০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। দৃষ্টিনন্দন লেক ত্রাকাই আইল্যান্ড ক্যাসেলকে ঘিরে পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসেও রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। ব্রেক্সিটের পর মাত্র ২৮ লাখ জনসংখ্যার দেশটির একটি বড় অংশ যুক্তরাজ্যে পাড়ি জমানোই বিভিন্ন খাত হয়ে ওঠে অভিবাসী নির্ভর। তবে জটিল অভিবাসন নীতির পাশাপাশি প্রত্যাশার সঙ্গে বাস্তবের মিল না পাওয়ায় অনেক অভিবাসী পাড়ি জমায় ইউরোপের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতির জন্য লিথুয়ানিয়ার অভিবাসন নীতিকেই দায়ী করছেন প্রবাসীরা। লিথুয়ানিয়ার অভিবাসন নীতিটা এখনো খুব একটা অভিবাসন প্রত্যাশীদের মতো না। যে অনেক স্টুডেন্ট আছে যারা রিসার্চ না করে চলে আসে, এজেন্সি একটা কথা বলে বা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখে একটা আইডিয়া নিয়ে চলে আসে। লিথুয়ানিয়ার অভিবাসন সংস্থার হিসেবে দেশটিতে বর্তমানে প্রায় ৩ লাখ অভিবাসী বসবাস করছে, যাদের অধিকাংশ প্রতিবেশী দেশ বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ার, এবং মোট অভিবাসীর শতকরা ১০% তৃতীয় বিশ্বের নাগরিক। জনসংখ্যা কম থাকায় এখনও নানা ক্ষেত্রে বিদেশি কর্মীর প্রয়োজন লিথুয়ানিয়ার। তবে এখানে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি জটিলতা এবং অভিবাসন নীতি অভিবাসন বান্ধব না হওয়ার কারণে এখানে এসেও থাকতে চান না প্রবাসীরা, চলে যান ইউরোপের বিভিন্ন দেশে। এতে করে লিথুয়ানিয়াও বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে। তাই এখানে আসার আগেই আরও বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ভিলনিয়াস, লিথুয়ানিয়া। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসা বাণিজ্যে সবচেয়ে বেশি ভালো করেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। বেড়েছে ব্যবসার পরিধি, বাড়ছে কর্মসংস্থান। ৩ থেকে ৪ বছরে অনেক বাংলাদেশি হয়েছেন মিলিয়ন ডলারের মালিক। তবে ব্যবসার পরিবেশ কতটা ঠিক থাকবে তার জন্য চলতি বছর আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে আছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। উন্নত জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন অনেকেই, আর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাও একটি স্বপ্নের দেশ, যেখানে বসবাসকারী প্রবাসীদের জীবন কতটা সমৃদ্ধ হয়ে ওঠে কিংবা বিষণ্ণতায় ভরে যায়, সে বিষয়গুলোই জানবো এখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়াতে বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশি। এসব স্টেটের বিভিন্ন মার্কেটে কেউ বা চাকরি করছেন, আবার কেউ ব্যবসা করছেন 10 থেকে 12 বছর ধরে, কিন্তু অনেকেরই হয়নি স্থায়ী বসবাসের অনুমোদন। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করলেও করোনার পর ভালো অবস্থায় নেই বলে জানান অনেকে। প্যান্ডেমিক ফর্টি বিজনেস তুলনামূলক ফিনান্সিয়ালি একটু স্লো যাচ্ছে আমাদের এখানে, তো আশা করা যায় যে এখন একটু ব্যাকআপে আসতেছে ডে বাই ডে। সামনে নির্বাচন নভেম্বরে, সরকার পরিবর্তনের পরে সরকার পরিবর্তন হয়তো বা বিজনেস আর একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমরা 12-13 ঘন্টা কাজ করছি ডেলি, 13 ঘন্টা কাজ করে সপ্তাহে 6 দিন 7 দিন কাজ করছি, এখনো করি। এখন তো আলহামদুলিল্লাহ ভালো। আমি পরিশ্রম আর দক্ষতায় একের পর এক নতুন রেস্টুরেন্ট চালু করছেন কেউ কেউ। মাত্র 4 বছরেই ব্যবসা করে বনে গেছেন মিলিয়ন ডলারের মালিক। সুযোগ করেছেন বাংলাদেশি সহ শত মানুষের কর্মসংস্থানের। $170,000 দিয়ে আমি ফার্স্ট বিজনেসটা শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখন অনেক দোকান, 100-এর উপর এমপ্লয়ি। শুধু ওয়াশিংটনে বিভিন্ন ব্যবসা করছেন প্রায় 1000-এর মতো বাংলাদেশি। নিজেদের দক্ষতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির পাশাপাশি এদেশে ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়িয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে চলতি বছর শেষে যে নির্বাচন, সেখানে ডেমোক্রেট না রিপাবলিকানদের জয় হবে তার উপর অনেকটা নির্ভর করছে কতটা সহজভাবে বাংলাদেশিরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ।
আবারও দেশের খবর। দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ আজ। ইভিএমের মাধ্যমে হবে ভোট গ্রহণ। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল, গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। প্রথমেই সরাসরি যাচ্ছি রকির কাছে। রকি, রাজশাহীর কাটাখালী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। সেই লক্ষ্যে কিন্তু সব ধরনের যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটি কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে সম্পূর্ণ করেছেন। আপনারা জানেন যে সকাল 8টা থেকে যথারীতি এই ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা রাজশাহীর যে কাটাখালী মাসকাটা দিঘি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে আছি। এই কেন্দ্রটিতে কিন্তু এখনও যদিও ভোটার উপস্থিতি শুরু হয়নি, যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু বিভিন্ন যে প্রার্থীরা আছে তার প্রার্থীর পক্ষে যেসব এজেন্টরা রয়েছে সেই এজেন্টরা কিন্তু এর মধ্যে পৌঁছে গেছেন এবং তারা তার প্রার্থীর পক্ষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে প্রবেশ করবেন এবং তারা প্রয়োজনীয় সকল কাগজপত্র কিন্তু এখনই প্রস্তুত করে রাখছেন যাতে ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে সুবিধা হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। সব মিলে আপনাকে জানিয়ে রাখি, এবার কিন্তু রাজশাহী যে কাটাখালী পৌরসভা, সেই কাটাখালী পৌরসভায় 5 জন এখানে মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 5 জন মেয়র প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী আছেন, তিনি হচ্ছেন রাবেয়া সুলতানা মিতু। পাশাপাশি 4 জনই ছেলে প্রার্থী এখানে, পুরুষ প্রার্থী, এবং এদের মধ্যে একজন আছেন আবু শামা এবং অন্য আরেকজন হচ্ছে মিজানুর রহমান মিজান। এছাড়া মোহাম্মদ জহুরুল ইসলাম রিপন এবং মোহাম্মদ মোতাহার হোসেন, এই 5 জন প্রার্থী কিন্তু এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, ভোটাররা এমনটাই আসলে বলছেন। পাশাপাশি আমরা আশেপাশেও কিন্তু দেখেছি বিভিন্ন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে, যাতে করে এই নির্বাচনটি যাতে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন, এমনটা আসলে বলছেন। আপনারা জানিয়ে রাখি, এই মোট ভোটার কাটাখালী পৌরসভার প্রায় 24,000 এবং এখানে 9টি কেন্দ্র রয়েছে। সেই 9টি কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন যাতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই লক্ষ্যে তারা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্যদের কিন্তু প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্যরাও থাকবে এখানে তাদের সহায়তায়। সব মিলে স্ট্রাইকিং ফোর্সও রাখা হচ্ছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পেলে তারাও যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে কেন্দ্রগুলোর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ প্রার্থীদের যে পোস্টার সেটি কিন্তু সাঁটানো হয়েছে এবং সেই পোস্টারে কিন্তু ছেয়ে গেছে কেন্দ্রগুলোর বাইরে। সব মিলে জমজমাট একটি নির্বাচন আসলে অনুষ্ঠিত হবে, এমনটা আসলে প্রত্যাশা করছে রাজশাহী কাটাখালী পৌরবাসী। 5-6 নং ওয়ার্ডের কিন্তু সংরক্ষিত আসনের ভোট গ্রহণ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই গাইবান্ধা পৌরসভার যে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের 10টি কেন্দ্রে সকাল 8টা থেকে ইভিএম মেশিনের মাধ্যমে একযোগে ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। পাশাপাশি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের একটি সাধারণ সদস্য পদেও কিন্তু একই সময় ভোট গ্রহণ শুরু হবে। এই গাইবান্ধা পৌরসভার 3টি ওয়ার্ডে কিন্তু ইভিএম মেশিনে ভোট গ্রহণ হলেও ওই খোলাহাটি ইউনিয়নের যেটি সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে কিন্তু যারা নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে চলে এসেছেন এবং নির্বাচনের ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটির জন্য কিন্তু তারা সামগ্রিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আমরা যদি বলি যে গাইবান্ধা পৌরসভার যে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের এই ইভিএম মেশিন পরীক্ষামূলক যে কার্যক্রম সেটিও কিন্তু আমরা দেখেছি প্রায় 20 মিনিট আগে শুরু হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা এবং নির্বাচন অফিসের যে কর্মকর্তারা আছেন তারা কিছু সংশ্লিষ্ট দায়িত্বরতদের সেই কার্যক্রম বুঝিয়ে দিচ্ছেন।
পাশাপাশি আমরা দেখেছি যে এই গাইবান্ধা সদর উপজেলার যে খোলাহাটি ইউনিয়ন এটির যে সাধারণ সদস্য পদে নির্বাচন হচ্ছে সেটি কিন্তু ব্যালটের মাধ্যমে হচ্ছে। সেখানেও কিন্তু নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করতে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোড়ে মোড়ে চেকিং পোস্ট বসানো হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমরা দেখেছি যে পুলিশ, আনসার কিন্তু তারা একেবারে স্থায়ীভাবে ডিউটি করছে। পাশাপাশি আমরা দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সহ বিভিন্ন বাহিনী কিন্তু টহল দিচ্ছে, যাতে এই নির্বাচনটি একটি অবাধ ও সুষ্ঠু, সুন্দর সম্পন্ন করা যায়। আমরা নির্বাচন কর্মকর্তারা আশা করছেন যে সকাল যে 8টায় ভোট গ্রহণ শুরু হবে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিতে পারবেন। এই ছিল গাইবান্ধার নির্বাচনের ভোট গ্রহণের খবর। আমরা এখন চলে যাব নীলফামারীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। আমরা জানবো নীলফামারীর ভোট গ্রহণের খবর। আজ নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদের উপনির্বাচন সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এখানে ভোট গ্রহণ শুরু হবে। এই গত 19 ফেব্রুয়ারি সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুর কারণে এই পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্য ঘোষণার পর নতুন করে শিডিউল ঘোষণা হওয়ার পর থেকে আজকের সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনে 3 জন অংশগ্রহণ করছেন। এনারা হলেন হামিদ ফয়সাল চৌধুরী কমেট, এনার মার্কা হলো রেলগাড়ি। নাসিম সাদিক হোসেন, এনার মার্কা হলো নারিকেল গাছ। সাবের হোসেন, এনার মার্কা হলো মোবাইল। এখানে জলঢাকার মোট 18টি কেন্দ্রে মোট 37,191 জন ভোটার আজকের ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন। এর মধ্যে মহিলা হলো 18,417 জন এবং পুরুষ হলো 18,774 জন। মোট 9টি ওয়ার্ডের এই পৌরসভা। সকাল থেকে আপনারা দেখছেন যে এখনো ভোট গ্রহণ শুরু হতে কিছুটা দেরি আছে। সকাল 8টার থেকে শুরু হবে। তবে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট আছেন তারা কেন্দ্রে এসে আসতে শুরু করেছেন এবং তারা তাদের কাগজপত্র বুঝিয়ে নিয়েছেন। আপনারা দেখছেন যে এই ক্যাম্পাসের মধ্যে বগুড়াগাড়ি স্কুল অ্যান্ড কলেজ এবং বগুড়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট 2টি কেন্দ্রই কিন্তু পাশাপাশি। এই 2টি কেন্দ্রে আমরা এখানে যিনি প্রিজাইডিং অফিসারের 2টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা বলছেন যে ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার জন্য যত রকমের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে এখানে পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এখনো ভোটার আসেনি। তবে ওনারা ধারণা করছেন যে 8টার পর থেকে সামান্য কিছু ভোটার ভোট দিতে আসা শুরু করলেও দুপুরের পর থেকে হয়তো এই ভোটারের সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা জলঢাকার এই পৌরসভার যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর হোসেন, ওনার সাথেও আমরা কথা বলেছি। উনি বলছেন যে ভোট গ্রহণ একেবারে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোনো রকমের বিশৃঙ্খলাকারী যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে সকাল 8টা থেকে এই নির্বাচন এই ভোট গ্রহণ শুরু হবে এবং বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ 4টা পর্যন্ত চলবে। তবে আর এখনো আমরা দেখছি যে কেন্দ্রগুলোতে কোনো ভোটারের উপস্থিতি নাই, যদিও ভোটারের এজেন্টরা, প্রার্থীর এজেন্টরা এখানে আসতে শুরু করেছেন। এই ছিল আমার কাছে নীলফামারী জলঢাকাতে উপনির্বাচন নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী, মুন্সিগঞ্জ, গাইবান্ধা এবং নীলফামারী থেকে।
খেলার খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নিয়েছে বাংলাদেশ। সেরা ক্রিকেট খেলে ট্রফি নিজেদের ঘরে রাখতে চায় টাইগ্রেসরা, জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছেন না ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4টায়। নারী পুরুষ মিলিয়ে বহু সিরিজ আয়োজন হয়েছে সিলেটে। তবে বাংলাদেশ ভারত নারী দলের টি-20 সিরিজের ট্রফি উন্মোচনের এই আয়োজন নিশ্চয়ই একটু আলাদা। চায়ের দেশে সুরমার তীরে ঐতিহাসিক আলী আমজাদ ক্লকের সামনে ট্রফি নিয়ে নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর। সিরিজ শেষে এই হাসিটুকু থাকবে এক দলের, সেটা জ্যোতির হোক, প্রার্থনা বাংলাদেশের। ক্রিকেট বিশ্বের নতুন রাইভেলরি বাংলাদেশ ভারত লড়াই। নারী কিংবা পুরুষ যেখানে মুখোমুখি হয় দুই দল, ছড়ায় বাড়তি উন্মাদনা। ভারতের গেল বাংলাদেশ সফরে মাঠের খেলা ছাপিয়ে উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে। তাই এ সিরিজটা রূপ নিয়েছে প্রতিশোধের মঞ্চ হিসেবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তো রয়েছেই। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল শুধরে নেয়ার কাজটা করে নিয়েছেন জ্যোতি পিঙ্কিরা। প্রখর রোদের মাঝেই সম্পন্ন করেছেন প্রস্তুতি। স্বাগতিক সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। যখনই কোনো ক্যাম্প হয় বা কোনো টুর্নামেন্ট হয় আমরা এখানেই খেলি। সো সিলেট বরাবরই আমাদের পছন্দের জায়গা। ম্যাচ হারা যেতে নিয়ে আমার কোনোদিন কোনো আক্ষেপ থাকে না, বাট আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। এবছর সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজটা গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অতিরিক্ত গরমের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে অনুশীলন। বাংলাদেশ অধিনায়কের চোখে কোনো প্রতিশোধ নয়, বরং ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। ফার্স্ট অনেক কিছু হয়ে গেছে, যেটা হোয়াটএভার হ্যাপেন ওটা তার আমরা আসলে ধরে বসে নাই, বাট গুড টু হিয়ার যে তারা বলতেছে যে আমরা আগে থেকে অনেক ম্যাচের টিম। দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নাই অবশ্যই। সো ফার আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি, কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। সবগুলো সিরিজই জিতেছে সফরকারীরা। বাংলাদেশে বিশ্বকাপ হওয়ায় ভারতও সিরিয়াস সিরিজ নিয়ে। বিশ্বকাপ দল নিয়ে বাংলাদেশে তারা। Ideal situation for us to get used to, and Bangladesh team is a very good team and they have improved over the years. ভারতের বিপক্ষে মুখোমুখি 17 দেখায় মাত্র 3টিতে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পাইপলাইন ঠিক আছে, তবে নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে বয়স ভিত্তিকের পরবর্তী ধাপে ঝরে পড়ছে প্রতিভাবান ক্রিকেটাররা। এইচপি কিংবা বাংলাদেশ টাইগার্সের নামমাত্র কর্মসূচি আন্তর্জাতিকে সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট নয় বলেও মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। অভিযোগ আছে ন্যাশনাল টিম নিয়েও। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ভরাডুবির জন্য আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের দিকে। 3টি হাই পারফরমেন্স বাংলাদেশ টাইগার্স, এরপর বাংলাদেশ এ টিম। তবে পরিকল্পনার অভাবে আন্তর্জাতিকে মিলছে না প্রত্যাশিত সাফল্য। বয়স ভিত্তিকে চমক দেখালেও মূল দলে এসে ক্রিকেটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। বয়স ভিত্তিকের পরে যখন অন্যান্য দেশের ক্রিকেটাররা হয় আরও বেশি পরিণত, সেখানে কেন ব্যতিক্রম বাংলাদেশ? গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের অভিযোগের তীর সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দিকে। আমরা জুনিয়র লেভেলে আমি একটু বলতে পারি, আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট পর্যন্ত উইচ ইজ আন্ডার-19। তো আন্ডার-19 তো আমরা সাকসেস এনে দিয়েছি বাংলাদেশকে। সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে, বাট এর পরের স্টেজে যে এটা আবার কন্ট্রোলে নেই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে, তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে। একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে। খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া নিয়ে যেমন অসন্তুষ্টি, তেমনি খালেদ মাহমুদ সুজন খুশি নন জাতীয় দল নিয়েও। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবিতে দায় দিচ্ছেন বর্তমান টিম ম্যানেজমেন্টকে। সাদা পোশাকের ফরম্যাটে নীতি নির্ধারকদের উদাসীনতা নিয়েও সমালোচনা ঝরেছে এই বিসিবি পরিচালকের কণ্ঠে। শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। ওখানে যে সাকসেস আসবে আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বল আমাদের বাংলাদেশের ওরকম খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চাকরি যদি ঘুরেন সারা বাংলাদেশের কম থেকে দেখবেন যে ওই সাদা বলের
চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। ভারত পাকিস্তানের মাটিতে নামার আগে আলাদা করে লাল বলের প্রস্তুতি নেয়ার পরামর্শ এই সাবেক টাইগার অধিনায়কের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আইপিএল প্রসঙ্গ, প্লে অফ রেসে ফিরতে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচ হবে সিএসকে এর ঘরের মাঠে। তারপরও শঙ্কা রয়েছে মোস্তাফিজের খেলা নিয়ে। গেল ম্যাচে দলকে ডুবিয়েছেন ফিজ, ধারাবাহিকভাবে তার পারফরম্যান্সও হচ্ছে গড় পড়তা। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। সুযোগ সব সময় আসবে না, ক্রুশাল মোমেন্টে ক্লিক করতে না পারলেই আপনি গড়পড়তা। ঠিক যেমন মোস্তাফিজুর রহমান। লখনৌর বিপক্ষে শেষ ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল মোস্তার, সেটা করতে পারেননি তিনি। উল্টো 6 বলে 17 রানের টার্গেটে থাকা ম্যাচ তিনি শেষ করে এসেছেন 3 বল হাতে রেখে 19 রান দিয়ে। মোস্তাফিজের এমন পারফরমেন্সের পর নিশ্চয়ই চিন্তিত চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। যাকে ভাবা হতো চিপকের মোক্ষম অস্ত্র, সেখানে একেবারে নখরদন্তহীন তিনি। এই মাঠে এবার তার শুরুটা হয়েছিল উড়ন্ত, আর এখন তিনি ডুবন্ত। চিপকে ধারাবাহিকভাবেই গড়পড়তা হয়েছে ফিজের পারফরমেন্স, শুধু কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের 5 নম্বর ম্যাচটা বাদে। এবারের আইপিএলে 12 উইকেট শিকার করা মোস্তাফিজ চিপকে নিয়েছেন 9 উইকেট। 15.3 ওভার বল করে খরচ করেছেন 132 রান, যার শেষটাই তিনি দিয়েছেন 51। চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তার ইকোনমি রেট 8.63। টি-20 বিবেচনায় এখন পর্যন্ত যা মানানসই। তবে শেষ ম্যাচের পারফরমেন্স বিবেচনায় এনে যদি টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে ড্রপ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আর চেন্নাই যদি জিতে যায়, তাহলে বলতে হয় এবারের মতো আইপিএল ক্যারিয়ার শেষ তার। কারণ ঋতুরাজের দল 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে যে ম্যাচটা খেলবে ওটাও হবে চিপকেই, আর এই ম্যাচের পরই ঢাকার বিমান ধরবেন ফিজ। চেন্নাইয়ের বাইরে খেলা মোস্তাফিজের পারফরমেন্স আরও হতাশার। বিশাখাপত্তনম, ওয়াংখেড়ে আর লখনৌতে 3 ম্যাচ খেলে ফিজ দিয়েছেন 145 রান। 12.03 ইকোনমিতে তুলে নিতে পেরেছেন মাত্র 3 উইকেট। এদিকে মোস্তাফিজের মতো বাজে অবস্থা চেন্নাই সুপার কিংসেরও। এলএসজির বিপক্ষে হারে ওরা নেমে গেছে পয়েন্ট টেবিলের 4-এর বাইরে। প্লে অফের রেসে ফিরতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই সিএসকের। পাশাপাশি পরবর্তী 6 ম্যাচের অন্তত 3টিতে জয় পেতেই হবে শীর্ষ 4-এ জায়গা ধরে রাখতে চাইলে। এসএম ইকবাল, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহের মাঝে দিনের আলোতে নারী ফুটবল লিগের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তীব্র গরমের কথা মাথায় রেখে লিগের বাকি ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে আয়োজন করা হবে। ষষ্ঠ আসরের উদ্বোধন করতে এসে এমনটাই জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আয়োজন ব্যয়বহুল হলেও তার দায়িত্ব ফেডারেশন নেবে বলেও জানান তিনি। এই মুহূর্তে দেশ জুড়ে মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। স্বাভাবিক চলাফেরা করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বন্ধ রাখা হয়েছিল স্কুল কলেজও। এমন তাপ প্রবাহের মাঝেই কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধন ম্যাচ। বাফুফের নারী লিগের ম্যাচগুলো দিনের বেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় সমালোচনা। তবে লিগের উদ্বোধন করতে এসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাফুফে। পরবর্তী ম্যাচগুলো বিকেল 5টা এবং সন্ধ্যা 7:30টায় ফ্লাড লাইটের আলোতে আয়োজন করা হবে বলে জানান সভাপতি কাজী সালাউদ্দিন। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেলসির সাথে আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এলএসসিবির সাথে কথা বলতে হবে। বলে কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। শুরুতে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটে ম্যাচ আয়োজন নিয়ে টালবাহানা করে বাফুফে। কৃত্রিম আলোয় খেলা পরিচালনা করলে ম্যাচ প্রতি 13,000 টাকা খরচ আসবে বাফুফের। লিগের মোট 17 ম্যাচে এই অঙ্ক গিয়ে দাঁড়ায় 2,21,000 টাকা। কারেন্ট বিল বাবদ যে অর্থ ক্রীড়া পরিষদকে পরিশোধ করতে হবে ফেডারেশনের। সংকট থাকলেও যে খরচ বাফুফে বহন করবে বলে নিশ্চিত করেন সালাউদ্দিন। লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে নাই। টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সৌদি আরব থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে, খেলেছে। যেখান থেকে হোক উই উইল ম্যানেজ। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় কমলাপুরের অনুপযুক্ত টার্ফে বাধ্য হয়ে ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সম্প্রতি এই টার্ফ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।